সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি সুলতান সালাউদ্দিন টুকু। হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে এক অদম্য লড়াকু। ছাত্রদল যুবদলের শীর্ষ পদে নেতৃত্ব দিয়ে এখন তিনি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার সম্পাদক হিসেবে। ৩১৫টি মামলার ঘানি টানার পাশাপাশি বিএনপি নামক বিশাল এই দলটির গুরুত্বপূর্ণ পদে থেকে দেশ ও দেশের মানুষের জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন তিনি। তার মুখেই শুনব হাসিনা রেজিমের নিপীড়নের নানান স্মৃতি। টুকু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এছাড়াও আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন আইনাঙ্গনের সুপরিচিত মুখ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কামরুজ্জামান সেলিম। কামরুজ্জামান সেলিম ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আওয়ামী নিপীড়নের শিকার সুলতান সালাউদ্দিন টুকুর উপর নির্মিত একটি প্রতিবেদন দেখে নেব। বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনৈতিক ধারায় সুলতান সালাউদ্দিন টুকুর নামটি স্বমহিমায় ভাষ্য। ছোটবেলা থেকেই পারিবারিকভাবে তিনি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত। ১৯৮৬ ও ১৯৮৮ সালে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পাশ করে ১৯৮৮-১৯৮৯ শিক্ষাবর্ষে মার্কেটিং বিভাগে ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একই বিশ্ববিদ্যালয় থেকে পরে এমফিল করেন তিনি। ২০০৯ সালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন সুলতান সালাউদ্দিন টুকু। তার সময়ে ছাত্রদল সারা দেশে আওয়ামী প্রতিরোধের মুখে পড়ে। ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগের পাশাপাশি পুলিশের হামলা ও মামলায় জর্জরিত হতে থাকে। ২০১০ সালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আমন্ত্রণে নিজ ক্যাম্পাসে গিয়ে ছাত্রলীগের বর্বর হামলায় রক্তাক্ত হন তিনি। এ সময় পুলিশ নীরব ভূমিকায় দাঁড়িয়ে থেকে ছাত্রলীগ সন্ত্রাসীদের উস্কে দিয়েছে তার উপর। রাজনৈতিক জীবনে ৯০-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনেও সক্রিয় ভূমিকা ছিল টুকুর। তারপর ছাত্রদল যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি বিএনপির প্রচার সম্পাদক। দীর্ঘ এই রাজনৈতিক ক্যারিয়ারের পেছনে তার রয়েছে সীমাহীন ত্যাগ। আওয়ামী ফ্যাসিবাদের অসহনীয় নিপীড়ন নির্যাতন সহ্য করতে হয়েছে তাকে। অগণিত দিন কেটেছে রিমান্ড আর কারাগারে। এসব নিপীড়নের কারণে তছনছ হয়ে গেছে তার পরিবার। সামাজিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছে বারবার। রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ার কারণে তার পরবর্তী প্রজন্ম ফ্যাসিস্ট হাসিনার নানামুখী হয়রানির মুখে পড়েছে। তবুও দমে যাননি সুলতান সালাউদ্দিন টুকু। কেননা তিনি তো রাজনীতিরই সুলতান। তিনি এদেশের জাতীয়তাবাদী আদর্শের এক সুগভীর শেকড়। তাকে উপড়ে ফেলা কোনো ফ্যাসিস্টের পক্ষেই সম্ভব নয়। দর্শক, প্রতিবেদনটি দেখে নিলাম। এবার শুনব টুকু ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব স্মৃতি। টুকু ভাই, আপনি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত, রাজনীতি সচেতন, কম বেশি সবাই আপনাকে চেনে এবং জানে। রাজপথে আপনার সাহসী ভূমিকার সাক্ষী দেশের গণমাধ্যম। আমরা জানতে চাই, আপনি আসলে আওয়ামী রিজিমের বা শেখ হাসিনার আক্রোশের শিকার বা লক্ষ্যবস্তুতে পরিণত হলেন কিভাবে এবং কি পরিমাণ নিপীড়নের মুখে আপনাকে পড়তে হয়েছিল? অসংখ্যবার মৃত্যুর মুখে আমি পড়েছি। আমি যখন ছাত্রদলের সভাপতি নির্বাচিত হই, এই ফ্যাসিস্ট সরকারের গুন্ডা বাহিনী এবং তাদের পুলিশ বাহিনীর সামনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার উপর আক্রমণ করা হয় এবং আমাকে রক্তাক্ত করা হয় ক্যাম্পাসে। পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সামনে সকলের উপস্থিতিতে দিনের বেলায় আমার উপরে আক্রমণ করা হয়। আমি রক্তাক্ত অবস্থায় বিশ্ববিদ্যালয় ত্যাগ করি। এবং আপনি মনে হয় ভিসির দাওয়াতে গিয়েছিলেন? আমি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসির আমন্ত্রণ নিয়ে আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তিনি ওই জায়গায় না থেকে আমাদের উপরে সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছেন। এক পুলিশ এবং ছাত্রলীগের গুন্ডা বাহিনীদেরকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিলেন এবং আমার উপর আক্রমণ চালিয়েছিল।
তাদের উদ্দেশ্য ছিল আমাকে হত্যা করা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, ইনশাল্লাহ এখনো বেঁচে আছি আপনাদের দোয়ায়, দেশবাসীর দোয়ায়। আমরা দেখেছি এরপরে ধারাবাহিকভাবে আপনি নানান নিপীড়নের মুখে নানানভাবে সবচেয়ে হামলার শিকার হয়েছিলেন। এর মধ্যে একেবারে সারা জীবনে ভুলতে পারবেন না এমন তো অনেক কষ্ট আছে, অনেক হামলা আছে, বা আপনার পরিবার যে সাফারিংসের মধ্য দিয়ে গেছে, যেগুলো আসলে আপনি এক জীবনে আর ভুলতে পারবেন না। আমি সেগুলো একটু কয়টা আমাদের বলে বলুন। শেষ করব আপনাকে, কতগুলি বলবো। আমার উপরে হামলা হলো, আমি রক্তাক্ত হলাম বিশ্ববিদ্যালয়ে, আবার আমি হাসপাতালে, আমার ওই হামলার মামলাও আমার উপরে দেওয়া হলো। আমি হাসপাতালের বেডে থেকে, আমি ক্যানোলা পরিহিত অবস্থায়, আমার স্যালাইন চলছিল, হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে আমি হাইকোর্টে গিয়ে আমি জামিনের জন্য দাঁড়িয়েছিলাম, যে আমার ঘটনা, আমার উপরেই মামলা দেওয়া হলো। এটি একটি ঘটনার কথা। আপনি আমিনবাজারে, আমি তখন ছাত্রদলের আমি সভাপতি, অবরোধ চলছিল, ওইখানে যেও আমাদের মিছিলের উপরে গুলি করা হলো, এবং সেইগুলি তো আসলে পুলিশ করেছিল মনে হয়। পুলিশ সামনাসামনি পুলিশ গুলি করেছিল, এবং তখন নাজিমুদ্দিন আলম আমার পাশ থেকে গুলিবিদ্ধ হয়েছেন, মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। আমাকে আমি ওইখানে আক্রমণের শিকার হয়ে হাসপাতালে ছিলাম দীর্ঘদিন। প্রতিনিয়তই আমরা হামলার শিকার হয়েছি, তাদের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। আমি ছাত্র দলের সভাপতিকালীন সময়, থাকাকালীন সময় একসাথে টানা 46 দিন আমি রিমান্ড কেটেছি ডিবি অফিসে। আপনি তো ডিবি অফিসের চিত্র দেখেছেন, যে তখন একটা রুম ছিল, এখন তো রুম 3টা করে, অনেকগুলি রুম হয়েছে। একটা রুম ছিল, একটা রুমে গাদাগাদি করে 47 জন থেকে 70 জন লোক ওইখানে অবস্থান করতে হতো। যেখানে 10-15 জন থাকার মতো অবস্থা নেই। আবার রাতের বেলায় কোনো মানুষের উপরে কেউ এই ধরনের নির্যাতন নিপীড়ন করতে পারে, এই ধরনের অমানবিক যেই পৈশাচিক বলবো নির্যাতন, যারা পুলিশে চাকরিরত রয়েছে তারাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু তাদের ন্যূনতম যে মানবিকতা, যে মূল্যবোধ থাকার কথা, সেটি কিন্তু তাদের মধ্যে নেই। তাদের একজন আমি বলবো যে সহযোদ্ধা, সহকর্মী, সহপাঠী, তারা চোখ বেঁধে, আবার কালো একটি টুপি পরিয়ে দেয়, জম টুপি, যাতে আমি কাউকে না দেখতে, যেটি আসলে ফাঁসি, যখন ফাঁসির কাস্টে না হয় তখন এটি তাকে পরানো হয়, সেই রকম একটি টুপি পরিয়ে নির্যাতন করা হয়, ইলেকট্রিক শর্ট দেওয়া হয়। হঠাৎ করে আপনি অন্ধকারে করা হয়েছিল, একটু বলুন আমাদেরকে। এই লাস্টটা যদি বলি আর কি, আমি মোস্ট প্রবাবলি 20 জুলাই আমি রামপুরার প্রোগ্রাম শেষ করে আমি রাত্রের বেলায় অ্যারেস্ট হলাম। আমি গুলশানের ডিপ্লোম্যাটিক জোন এলাকা থেকে, এক আত্মীয়র বাসায়, এক আত্মীয় না, আমি এইটার কথা বলছি, যে আমাদের বাগেরহাটের সালাম ভাই, সাবেক সভাপতি বিএনপি, তার বাসায় আমি ছিলাম। হঠাৎ করে রাত 1টার দিকে তার বাসা ভেঙে, তার বাসায় আমি আছি, তার কোনো অপরাধ নেই, আমাকে মানে অকথ্য ভাষায় গালিগালাজ করে 2টে রাইফেল আমার বুকে তাক করা হলো, যে এখনই মেরে ফেলবে। এবং তখন তো আপনি বিএনপির প্রচার সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক। তো তার বাসায় সে কথা বলতে আসছে, তাকে বক্সিং মেরে তার এইখানে 3টা সেলাই পড়ে গেছে। আমি বললাম যে আমাকে ধরতে এসেছেন, সে তো তার বাসাতে আছি, তার তো কোনো অপরাধ নেই, কিন্তু তাকে কেন নিচ্ছেন? ভয়ে, তার বাচ্চারা ভয়ে বাথরুমে ঢুকে গেছে, এই রকম তাণ্ডব চালিয়েছে পুলিশ, এই কি ডিবি হারুন এবং মশিউরের নেতৃত্বে। ধরে নিয়ে আসলো, এসে পরের দিন সকাল 11টা আমাকে টর্চার সেলে নিয়ে গেল, নিয়ে যে 2 হাত বেঁধে ঝুলানো হলো আমাকে। প্রায় 5 ঘন্টা আমি ঝুলন্ত অবস্থায়, এই 2 শোল্ডার এখনো আমার। আমি প্রতিনিয়ত সকালবেলায় আমাকে থেরাপি দিয়ে আমি বের হই, প্রতিদিনই আমার থেরাপি দিতে হয়। রাত্রে ঘুমাতে পারি না, এক চিত হয়ে শুয়ে থাকতে হয়। এই দিক ফিরলে এই কাঁধ ব্যথা করে, এই দিক ফিরলে এই কাঁধ ব্যথা করে। পায়ের জয়েন্টগুলিতে পর্যন্ত এরা এই লোহার, এই লাঠির আগায় লোহা দিয়ে মোড়ানো
ওই দিয়ে তারা এই গিরায় গিরায় আমাকে হিট মানে আপনার করেছে। কি অপরাধ ছিল কি? জিজ্ঞেস করলাম যে অপরাধ কি, অন্যায় কি? অপরাধ আমি রাজনীতি করি, আন্দোলন চলছে, এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছি। সন্ত্রাসী সংগঠনের নেতৃত্ব দিচ্ছিলেন না, বা বিএনপি তো কোনো সন্ত্রাসী সংগঠন ছিল না, তারপরেও আপনাকে যেসব টুলস দিয়ে নিপীড়ন করা হয়েছে, এটি আসলে আপনি কি প্রশ্ন করেছিলেন তাদেরকে? তারা কি উত্তর দিয়েছিল, বা আদৌ কি তারা উত্তর দিয়েছিল? অসংখ্যবার তাদেরকে বলেছি, বাংলাদেশের সবচাইতে গণতান্ত্রিক দল হচ্ছে, আধুনিক গণতান্ত্রিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই দলের আমি একজন কর্মী, আমার অপরাধটা কি আমি জিজ্ঞেস করেছিলাম ওদেরকে। আমি বলি, ঠিক আছে অ্যারেস্ট করেছ, তোমরা কিন্তু তোমাদেরই বড় ভাই আমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়ালেখা করেছ, এমন কোনো কাজ করো না যেটা আমার স্বাস্থ্যগত কোনো ক্ষতি হয়, স্বাস্থ্যের কোনো হুমকি হয়। তারপরেও চোরে কি ধর্মের কোনো কাহিনী শুনে আপনাকে যে ঝুলিয়ে রাখা হলো, ঝুলানোর সময় আপনি কি বাধা দেননি তাদেরকে? আমাকে যখন গারদ থেকে বের করা হয় তখন হ্যান্ডকাপ লাগিয়েছে, চোখ বেঁধেছে, তারপরে তো আমি আর কিছু বলতে পারি না। অসহায় মানুষ কি করার আছে। শুধু আমি একটি কথাই বলেছি যে তোমাদের হেফাজতে আছি, তোমরা যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু এটার এক সময় কিন্তু রিঅ্যাকশন হবে, তোমরা তোমাদের প্রতিদান পাবা। আল্লাহর রহমতে প্রতিদান তো তার পেয়েছে। ডিবির মশাইর এখন জেলখানায়। আমরা শেখ হাসিনার নিপীড়নের গল্প শুনি, কথা শুনি যে একজন নির্যাতিত শাসক ছিলেন, শোষক ছিলেন তিনি, কিন্তু এই নির্যাতনের ভয়াবহতাটা কতটা ছিল এটি হয়তো সাধারণ মানুষের অনেকের জানা নেই। সাধারণ মানুষ হয়তো এক সময় ভুলে যেতে পারে। একটু বিস্তারিত বললে মানুষের কাছে এগুলো আসা উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাই বাংলাদেশের মানুষ, কাজেই একজন বাংলাদেশের মানুষের উপর আরেকজন বাংলাদেশের মানুষ এই ধরনের অন্যায় অত্যাচার করতে পারে না। তো ওদেরকে যেই বিষয়টা আমি সবচেয়েতেই লাগছে আমার কাছে, আমার চোখ বাঁধা, আমার হাত বাঁধা, আমাকে ঝুলায় রাখলো। এরপরে দুপুরবেলা গড়িয়ে যখন দুপুর হলো, আমি আজান শুনতেছিলাম, চোখ বাঁধা, জমটুপি পরা, তো ক্ষুধার্ত, যখন খাবার নিয়ে আসলো তখন আমি খেতে চাচ্ছিলাম না, চোখ বাঁধা অবস্থায় ওরাই আমাকে খাবারটা এনে দিলেন আর কি। তো আমি বললাম কি খাবার, আমি তো দেখতেছি না, তাহলে আমি খাবো কিভাবে, আমার হাত বাঁধা। আপনার খেতে হবে, আপনার খালি মুখ খুলেন, আমরা খাওয়াইয়ে দিচ্ছি আপনাকে। তোমরা কি খাওয়াচ্ছ, আমি তো দেখতেছি না। জোর করেই ওরা এক সময় দেখা গেল যে মুখে একটু পানি দিয়ে দিল। আমি ডায়াবেটিক্সের রুগী, ওষুধ খেতে হয়। আমি বললাম যে আমার ওষুধটা এনে দাও, ওষুধটা আর দেয় না। আমি ওষুধ না খেলে আমি এখন খাবার খেবো, আমার ডায়াবেটিক্স বেড়ে যাবে। তো ওই কাজটা পরে আমি ওই অবস্থায় কি করে, যখন ভীষণ ক্ষুধার্ত হয়ে গেলাম, নিরুপায় হয়ে দেখলাম একটা, শুধু অনুভব করলাম আমি কিছু খাচ্ছি, ভাত আর ডাল হবে হয়তো। সবচেয়ে বেশি অসহায় লাগতেছিল যে আমরা আসলে কোন দেশে বসবাস করি, আসলে যে এই অবস্থায় আমরা পড়লাম, আসলে আমি এই জায়গা থেকে আর বের হতে পারবো কিনা। তো আল্লাহকে ডাকা ছাড়া আর কি আছে। আল্লাহ তোমার উপরে ভরসা করেই খাচ্ছি, এখন বিষ খাইলেও খাচ্ছি আর খাবার খেলেও খাচ্ছি, আমি তো আর জানি না। টুকু ভাই, আপনার কাছ থেকে শুনবো। ব্যারিস্টার কামরুজ্জামান সেলিম ভাই, আপনি টুকু ভাইয়ের মুখ থেকে শুনলেন তার সাথে নিপীড়নের যে ঘটনাগুলো, আমরা আরও শুনবো। তিনি একজন সাবেক ছাত্র নেতা, যুব নেতা, এবং বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, প্রচার সম্পাদকের পদে রয়েছেন। তাকে এভাবে চোখ হাত বেঁধে ঝুলিয়ে রাখাটা, এবং তিনি একজন অসুস্থ রোগী, বলেছিলেন যে তিনি ডায়াবেটিক্সের পেশেন্ট, নির্ধারিত সময় তাকে ওষুধ খেতে হয়, না খেলে শারীরিক যে কোনো ধরনের মৃত্যু ঝুঁকিও তো থাকতে পারে। এটি আসলে কোনো আইন শৃঙ্খলা বাহিনী, যে বাহিনীর নামের আগে আইন শব্দটি আছে, এই আইন শৃঙ্খলা বাহিনী এই কাজটি পারে কিনা, বা এটি আসলে সংবিধান তাদেরকে এই অধিকার দিয়েছে কিনা? অবশ্যই সংবিধান একজন রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মী, যিনি একটা দলীয় রাজনৈতিক আদর্শ বিলং করেন এবং আইনের শাসন, মানবাধিকার এবং গণতন্ত্রের মুক্তির জন্য যারা সংগ্রাম করে, তেমনি একজন নেতা সুলতান সালাউদ্দিন টুকু, ওনার কার্যক্রমে, ওনার বলিষ্ঠ নেতৃত্বে সন্তুষ্ট হয়ে দলের হাইকমান্ড ওনাকে এই সমস্ত দায়িত্ব দিয়েছে। কিন্তু এই সমস্ত দায়িত্ব পালন করতে গিয়ে উনি অনেক বন্ধুর পথ অতিক্রম করতে হয়েছে, ওনাকে অনেক পঙ্কিল যে পথ ওনাকে পাড়ি দিতে হয়েছে, এবং সেই পথ ছিল অত্যন্ত কণ্টকাকীর্ণ। এই কণ্টকাকীর্ণ পথ
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে 90-এর আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন। সেই এরশাদ স্বৈরাচারের পতনেও উনি রাজপথে লড়াকু সৈনিক ছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা ওনাদের ছিল। তখন কিন্তু ওনারা অতটা নির্যাতিত হয় নাই। এরশাদের মতো স্বৈরাচার যাদেরকে এইভাবে নির্যাতন করতে পারে নাই, সেই নেতাদেরকে গণতন্ত্রের আদলে স্বৈরতন্ত্র কায়েম করতে গিয়ে শেখ হাসিনা ওনাদের প্রাণের উপর হুমকি, জীবনের উপর হুমকি, পরিবারের উপরে হুমকি নিয়ে এসে একটা ফেসিবাদী কায়দায় ওনাদেরকে নির্যাতন করেছে। ধরে নিলাম তিনি একজন ভয়ঙ্কর অপরাধী, বা তিনি অপরাধ আসলেই করেছেন, তাকে ঝুলিয়ে রাখা 5 ঘন্টা, এটি পেনাল কোড পারমিট করে কিনা বা পেনাল CRPC কোড, পারমিট করে বাংলাদেশের কিনা? সংবিধান, কোনো মানবাধিকার আইন কিছুতেই একজন রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীর উপর নির্যাতন করার অধিকার কোনো সরকার বা সরকারি বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারোরই নাই। বরং রাইটটা উনার। সংবিধানের আর্টিকেল 37-এ বলা হয়েছে যে উনি সভা, সমিতি, অ্যাসেম্বলি এগুলা করার অধিকার উনার আছে। আমাদের সংবিধানের আর্টিকেল 26 থেকে 47 পর্যন্ত ফান্ডামেন্টাল রাইটসের উপরই আমাদের ব্যাখ্যা দেওয়া হয়েছে। এবং এইটা আমাদের সংবিধানের যে মূলনীতি, এই মূলনীতির ভিতরে থেকেই উনাদের কার্যক্রম, দলীয় শৃঙ্খলার ভিতরে থেকেই কার্যক্রম সেলিম ভাই, যে প্রশ্নটি যে জায়গায়, সেটি হচ্ছে যে একজনকে জিজ্ঞাসাবাদের নামে ঝুলিয়ে রাখা 5 ঘন্টা, এবং একজন জীবিত মানুষকে 5 ঘন্টা ঝুলিয়ে রাখলে তার শরীরের নানান অর্গানে কিন্তু নানান ধরনের সমস্যা বা সংকট দেখা দিতে পারে। আদালত কিন্তু যে অনুমতি দেয়, হ্যাঁ, যে জিজ্ঞাসাবাদ করা যেতেই পারে, তাকে হয়তো 5 দিন, 7 দিন বা 8 দিন রিমান্ডে তাকে দিয়েছে, কিন্তু 8 দিন রিমান্ডে কি চোখ হাত বেঁধে এভাবে ঝুলিয়ে রাখতে পারে কিনা? এটি আদালত তো একজন সুস্থ স্বাভাবিক মানুষকে ছাড়া অসুস্থ কোনো মানুষকে জিজ্ঞাসাবাদে দিবে না। তো সুস্থ মানুষকে নিয়ে এসে এভাবে নির্যাতন, নিপীড়ন করে অসুস্থ করে ফেলা, এটি আইন শৃঙ্খলা বাহিনী তার দেয়া ক্ষমতার কোন কোন জায়গাগুলোকে খর্ব করেছে সুস্পষ্ট করে, কোন কোন ধারার ভায়োলেশনের ক্ষেত্রে? শারীরিক নির্যাতন রিমান্ডে নিয়ে আমাদের আইনের আর্টিকেল সেকশন 167 ধারায় পরিষ্কারভাবে বলা আছে, সুপ্রিম কোর্টের প্রদত্ত একটা জাজমেন্ট আছে। এই জাজমেন্টও সুনির্দিষ্ট গাইডলাইন দিয়ে দিছে যে একজন রিমান্ডে নেওয়া ব্যক্তিকে তার সুনির্দিষ্ট গাইডলাইন ফলো করে তাকে শারীরিকভাবে নির্যাতন না করে তার আইনজীবীর এবং স্বেচ্ছায় তিনি যেটুকু স্বীকারোক্তি দিবেন এর ভিতরে থেকেই তাকে কথা বলতে হবে। শারীরিকভাবে নির্যাতন করা মানে অপরাধ। মানে ও যিনি করতেছেন তিনি ফৌজদারি অপরাধ করতেছেন। অবশ্যই যিনি করতেছেন তিনি ফৌজদারি অপরাধ করতেছেন। তা যিনি শারীরিক নির্যাতন করতেছেন এটা একটা ফৌজদারি অপরাধ, ক্রিমিনাল অফেন্স। এই অফেন্স করা তার শাস্তিযোগ্য অপরাধ। এইটার কারণে তিনি তাকে দিয়ে যদি জোরপূর্বক কোনো স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন, তাহলে এটাও আমাদের সেকশন 192-তে বলা আছে, যাদেরকে সেবা দেওয়া উচিত ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তাদের সেবা সুরক্ষা না দিয়ে তার উপর জল্লাদের ভূমিকায় অবতীর্ণ হয়ে তাকে নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে শারীরিকভাবে, এটা ফৌজদারি অপরাধ। এবং আমাদের সংবিধানের আর্টিকেল 37 এবং 26 থেকে 47 পর্যন্ত যে সমস্ত ধারায় রাজনীতির অধিকার, সবার অধিকার, সংগঠনের অধিকার, আপনার জনগণের পক্ষে কথা বলার অধিকার যা দেওয়া হয়েছে তার সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট লঙ্ঘন। ব্যারিস্টার সেলিম, আবার শুনবো আপনার কাছ থেকে। টুকু ভাই, এরপরে এভাবে তো কতদিন রিমান্ড খাটলেন, এবং প্রত্যেক দিনই তো একইভাবে নির্যাতন, নিপীড়ন করা হতো। হ্যাঁ, এটা এবং কোন কোন মামলায় আসলে নেওয়া হয়েছিল? আমি তো আপনার এই যে বিটিভির মামলায় তো আমি রিমান্ড কেটেছি। আমি ওদের একদিন জিজ্ঞেস করলাম যে বিটিভি, সেতু ভবন এবং মেট্রো রেল একই দিনের ঘটনা, তাহলে আমি কিভাবে একদিন এই 3টা জায়গায় একই সময় গেলাম কিভাবে? আমার তো তাহলে এই হেলিকপ্টারে তো যাওয়া সম্ভব না, এত তাড়াতাড়ি কিভাবে আমি এটা কোঅর্ডিনেট করলাম? তো কোনো উত্তর তো নাই তাদের কাছে। এরকম আরেকটা কেসের কথা বলবো আমি, তখন ছাত্রদলের সভাপতি, ঢাকা শহরে 5টা জায়গায় মামলা হয়েছে, 5 জায়গায় আমার নাম। পরে আমি আদালতে বললাম যে আমি একই ব্যক্তি, কিভাবে আমি 5 জায়গায় গেলাম? তাহলে পুলিশ কি করলো? আমি একটা থেকে আরেকটা গেলাম, যে মাঝখানে পুলিশ কি দায়িত্ব পালন করলো? তো কোনো জবাব নাই। তো আমি কয়টা ঘটনা বলবো। যখন যুব দলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার হলাম, আমি হঠাৎ করে আমি কাশিমপুর থেকে আমাকে নিয়ে যাওয়া হলো মুন্সিগঞ্জ কারাগারে, ছোট্ট কারাগার, একটা বিল্ডিং, ওইখানে আমাকে একাই রাখা হলো। মুন্সিগঞ্জের জেলখানা ভুতুড়ি পরিবেশের মতো। তা আমি একা একা থাকি, আশপাশে কোনো লোক নাই, এবং আমাকে একটা সারাউন্ডিং এরিয়া দিয়ে দেওয়া হলো যে এর বাইরে আমি বেরোতে পারবো না, আমার সাথে কেউ দেখাও করতে পারে না। তো
আমি একদিন জিজ্ঞেস করলাম যে কি ঘটনা কি, আমাকে এইভাবে এই জায়গায় কেন রাখা হয়েছে। তখন কিন্তু আমি আবার নির্বাচনও করি 18 সালে 2018 নির্বাচনে আপনি প্রার্থীও ছিলেন। আমি প্রার্থী, আমি নির্বাচন করতেছি, আমি যাতে মিনিমাম কারোর সাথে যোগাযোগ না করতে পারি নির্বাচন সংক্রান্ত বিষয়ে, সেই জন্য আমাকে এই ধরনের একটা একেবারে স্কার্টেড ভয়ঙ্কর পরিবেশে রাখা হইল। মনে হলো বিচ্ছিন্ন কোনো দ্বীপে ফেলে রাখছে আমাকে। তো আমি কোনো খাবার নাই, আমার বাইরে থেকে খাবার আনতে পারি না, ফাইলের খাবার। যারা জেল খাটছে তারা আরো ভালো বলতে পারবে। সরকার প্রদত্ত যে খাবার, ফাইলের খাবার বলে, সেটা রুটি, দিনের বেলায় দুপুরে হয়তো একটু ভাত আর ডাল, রাতেও তাই। সাধারণ কয়েদিরা কিন্তু খেতে পারে না, সবাই পিসির খাবার খায়, কিনে খায় আর কি। কিন্তু আপনাকে তো সেই তো সুযোগটা দেওয়া আমাকে হয়নি। সেই সুযোগ দেওয়া হয় নাই। মুন্সিগঞ্জে আমি ফাইলের খাবার খাওয়াতে হতো আমাকে। আমার ডায়াবেটিক ছিল। আমি একদিন আদালতে এসে বললাম, মাননীয় আদালত, চিকিৎসার তো অধিকার আছে আমার, আপনি পরীক্ষা করে দেখেন আমি অসুস্থ, আমাকে চিকিৎসা করার ব্যবস্থা করে দেন। সে লিখে দিল কারাবিধি অনুযায়ী চিকিৎসা করানো হোক। আমাকে বাইরে কোনো টেস্ট করানো হচ্ছে না, যে কোনো মেডিসিন লিখে দিচ্ছে, ওইটাই আমার খাওয়া লাগতেছে। প্রতিনিয়ত তো আমি একা লোক, কি করব, কারোর সাথে কথা বলতে পারতেছি না। তখন আমি এই কোরআন শরীফ আমাকে সঙ্গী বানিয়ে আমি চলছি এই 8 মাস। মানে 8 মাস একা কথা বলার লোক নাই, আমি কোরআন শরীফকে তখন সঙ্গী বানিয়ে আমি কোরআন শরীফ পড়তাম, এবং ওইটাই আমি তখন রপ্ত করছি আর কি। এই একই সময় তো আপনার পরিবারের উপর থেকেও নানান সবচেয়ে ধরনের ঝড় গেছে। একটা বিষয় কি, দুই মানে টাচি বিষয়, যেটা রোজার মধ্যে আমি রোজা থাকি, ইফতার করব, তো আমার সামনে তো একজন কারারক্ষী ডিউটি করে আর কি। তো আমার এই অবস্থা দেখে যে স্যার আপনি ইফতারটা আমি বাসা থেকে ইফতার আছে আমার, একটু খান। তো আমার আবার সিসি ক্যামেরা লাগায় রাখতো আমার সেলের মধ্যে সিসি ক্যামেরা। তো ওর বাসা থেকে একটা খেজুর আমাকে দিছে আর কি, আর একটু খাবার দিছে। ওরা আমার অবস্থা দেখে ওদের হয়তো মনে লাগছে যে তা আমি একটু শেয়ার করি আর কি ওনার সাথে। উনি ফাইলের খাবার খাচ্ছে, যেটা মুখেই দেওয়া যায় না ঠিকভাবে, দিছে। পরের দিন ওর চাকরি নাই, ও ট্রান্সফার। ও পরে এসে বললো যে স্যার আপনাকে খাবার দিছি, এটা ওই সিসি ক্যামেরা জেলার দেখছে, সুপার দেখছে, আমার তো এখন চাকরি নাই। মোবারক নাম, নরসিংদী বাড়ি। আমার এত খারাপ লাগলো। তো আপনার তো আসলে কিছু করার নাই, অসহায়। আরেকটি ঘটনা বলি, ওই মুন্সিগঞ্জের কারাগারে আমার বাসা থেকে কোনো সাক্ষাৎ নাই। ঈদের দিন আমার 2 মেয়ে, আমার ওয়াইফ, আমার বাচ্চা, আমার বাচ্চার বয়স 2 বছর হবো, ছেলের বয়স। ওরা গেছে, বৃষ্টি পড়তেছে তখন, তো ওরা এক পাশে, আমি আরেক পাশে। এর মধ্যে ওদেরকেও ঢুকাচ্ছে না, আমি ওদের জন্য ওয়েট করতেছি ছাতা নিয়ে, ওরাও এই বৃষ্টির মধ্যে ভিজতেছে। আমি পরে জেলার বললাম, এটা কোনো কথা হইলো ভাই, আমি বৃষ্টির মধ্যে ভিজতেছি, ওরা ওই পাশে আছে, একটু তাড়াতাড়ি করে দেন। ঘন্টা 2 আমি ওই বৃষ্টির মধ্যে ভিজা অবস্থায় দাঁড়ায় আছি, আর দেখবো, আমি আমার সন্তানরা দেখবো। ঘন্টা 2 পরে ঈদের দিন আমি বললাম যে ঈদের দিন আমার ঈদ নষ্ট হয়েছে, বা ও বাচ্চাদের তো একটা ঈদের একটা আনন্দ আছে, অনেকদিন পর বাবাকে দেখবে। এইটা কোন ধরনের ব্যবহার? সবার জন্য কি এক নিয়ম, আর আমার জন্য আরেক নিয়ম? আমার এত খারাপ লাগছে। পরে আমি আমার যখন ওরা সামনে আসলো, পরে বললাম যে আর আমাকে দেখতে আইসো না তোমরা। মানে এক ধরনের অভিমান থেকেই বলেছিলেন যে এই ধরনের পরিবেশে তোমরা আর দেখতে আইসো না আমাকে এই অবস্থায়। তো বিষয়টা হচ্ছে মানবিকতার কোশ্চেন আপনি তুললেন। কোনো মানবিকতার লেশমাত্র ফ্যাসিস্ট হাসিনার মধ্যে, তার সরকারের মধ্যে ছিল না। কোনো স্বৈরাচার, এর আগেও অনেক স্বৈরাচার ছিল, এরশাদও ছিল, বলছেন সমস্ত রেকর্ড ব্রেক করেছে। আমরা শেখ মুজিবের বাকশালের কথা শুনছি, সেইগুলির রেকর্ডও কিন্তু তার কন্যা বলবো যে সেটা ব্রেক করেছে।
আমরা আমরা জানি টুকু ভাই যে আপনার মা মারা গেলেন, আপনি তখন দেখতেও পারেননি, আপনি বাইরে থেকে খবর পেয়েছিলেন, আপনার মা হসপিটালে ভর্তি অবস্থায়, তার পাশে থাকতে পারেননি, এই বিষয়টি একটু বলুন আমাদেরকে। তখন তো আন্দোলন চলতেছিল, আমি আইসিইউতে রেখে আমি প্রোগ্রামে গেছি। আইসে আমার মা যখন মৃত্যুবরণ করেন ওই টাইমটা আমি থাকতে পারিনি আর কি। এবং আপনি তো ওই সময় ঠিকমতো বাড়িতেও যেতে পারতেন না। না, মানে ঠিক মতো বাড়িতে যেতে পারতাম না। আমার একটা ছিল কি, আমি যখন সকালে বের হইতাম আমি আমার মাকে দেখে বের হইতাম বা মায়ের কাছে একটু হাত বুলায় বের হইতাম। তো এই কারণে মা অসুস্থ, হাসপাতালের বেডে, প্রায় আমার বাসার একটা রুমই ছিল হাসপাতালের বেড ছিল, ওইখানে আমার মা থাকতেন আর কি। তো উনি তো ছিলেন, চলাফেরা করতে পারতেন না, তার প্যারালাইসিস ছিলেন। আপনার বড় ভাই তো দীর্ঘদিন কারাগারে বন্দী। একদিক দিয়ে আমার বড় ভাই প্রায় 17 বছর ধরে কারাগারে। তো সন্তানদের প্রতি মায়ের তো আলাদা একটা থাকে, তাই না, ভালোবাসা থাকে। তার জায়গা থেকে সেও তো অনেক এই মেন্টালি প্রেশার নিয়েছে যে এক ছেলে কারাগারে, আরেক ছেলে বাসাতেই থাকতে পারে না। মানে এই যে একটা পরিবেশ, একজন মার পক্ষে এটা নেওয়াটা কতটা মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায়, একদিক দিয়ে অসুস্থ, বেডের শুয়ে আছে। তো সব মিলিয়ে আসলে এইটা আপনি বলে আপনাকে আমি বুঝাতে পারবো না, এটা অনুধাবন করার বিষয়। অসংখ্য অভিজ্ঞতা, আমি কয়টা বলবো আপনাকে, যে লাস্ট একটা বলি আর কি। আমাকে একদিন এক প্রোগ্রাম থেকে অ্যারেস্ট করা হলো। ম্যাডাম রিজভী ভাইকে দেখতে গেছেন অসুস্থ পার্টি অফিসে, তো স্বাভাবিক কারণেই আমরাও গেছি। ম্যাডামের পাশের থেকে গাড়ির থেকে হঠাৎ করে ম্যাডামের গাড়ির পরে আমার গাড়িটা আটকিয়ে দেওয়া হলো। একদিক দিয়ে ম্যাডাম দাঁড়িয়ে আছে, আর একদিক দিয়ে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। এটি আসলে জনসমক্ষে আনা জরুরি, কারণ গত 17 বছর কিসের মধ্য দিয়ে আপনারা গেছেন, কিভাবে বাংলাদেশ ছিল, এটি মানুষকে জানাতে হবে। না হয় শেখ হাসিনার এই যে দুঃশাসন, এটি মানুষ ভুলে যাবে একটা সার্টেন টাইম পরে। মানুষের ভুলে যাবে কিনা জানি না, তবে এই যে 15 বছরের যে নির্যাতন নিপীড়নের যারা শিকার হয়েছে, আপনার বিএনপির অলমোস্ট 60 লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে সারা দেশে। এই 60 লক্ষ পরিবার তো ভুক্তভোগী আছেই, এই দেশের সাধারণ জনসাধারণও কিন্তু ভুক্তভোগীর শিকার হয়েছে এই সরকারের আমলে। কোন সেক্টরের লোক এখানে এফেক্টেড হয় নাই বলেন? কেউ কিন্তু নির্যাতনের বাইরে নেই। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, যখন আমাদের নেত্রীর কথা আমাদের মনে হয় যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে বিনা কারণে এতদিন ধরে জেলে রাখছে, স্বেচ্ছায় এক কারাগারে রাখছে। কারাগারের পরিবেশটা তো আমরা বুঝি। আমার নেত্রীর 2 ছেলে, 1 সন্তান মারা গেছে, আরেক সন্তান দেশের বাইরে। নেত্রীর কথা যখন চিন্তা করি যে তার উপরে যে নির্যাতন হয়েছে, তখন আর নিজেরটা তখন মনে থাকে না যে সর্বোচ্চ আমার যা নির্দেশনা নিয়ে, যার অনুপ্রেরণা নিয়ে আমরা চলি। আসামি আপনাকে করা হয়েছিল, আসলে 315টি মামলা কি কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে করা সম্ভব? যদি সবগুলো মামলায় আদালতে হাজিরা দিতে হতো বা যদি জামিন থাকে হাজিরা দিতে হতো, তাহলে 315টি মামলার অধিকাংশই তো আপনাকে হাজিরা দিতে হয়েছে। তাহলে আপনার নিত্যকার জীবনটা কেমন ছিল? প্রতিদিনই কিন্তু আমরা কোর্টে হাজিরা দিয়ে তারপরে আমাদের কার্যক্রম আমরা শুরু করতে হতো। সকালে উঠে বাচ্চারা স্কুলে যায় আর আমরা কোর্টে যাই, এটা হচ্ছে রুটিন। এরপরে আমার বাকি কাজ সারতে হতো। আর্থিক সক্ষমতারও একটি বিষয় আছে, যদি এটি বছরের পর বছর হয় সেক্ষেত্রে কোর্টের যে খরচ, এগুলো নিয়ে তো আপনাদের পরিবার তো আর্থিকভাবেও দারুণভাবে ক্ষতিগ্রস্ত বা ভেঙে দেওয়া হয়েছিল কিনা? জাস্ট ব্রোকেন সিস্টেম যদি বলেন, যে এক কথায় বলবো যে এটা একটা ব্রোকেন ফ্যামিলি এবং ব্রোকেন লাইফ। লাইফ বলে কিছু আছে, মানুষের স্বাভাবিক একটি যে জীবনের যে একটি স্বাভাবিক গতি, সেটি কিন্তু বিএনপির কোনো নেতাকর্মীর ক্ষেত্রে ছিল না। আপনার আপন বড় ভাই পিন্টু ভাই, আপনার নিজ এলাকা, ওনার যে নির্বাচনী এলাকা বা আপনার জেলায় চরম জনপ্রিয় একজন মানুষ, এবং উনি সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে কিন্তু এক ধরনের
গ্রহণযোগ্য ব্যক্তি, তো তার পরিবারটার উপর থেকেও তো গেছে যে এই পরিবারটিকে তো আপনার নিজের সাপোর্ট দিতে হয়েছে ভাই হিসেবে। তো তার পরিবারের অবস্থা কেমন ছিল, এই পরিবারের সন্তানেরা, এই পরিবারের শিশুরা, বিশেষ করে নারী সদস্যরা, তাদের দিনগুলো কেমন ছিল, রাতগুলো কেমন ছিল? পরিবারের যে মূল সদস্য সে যখন ব্ল্যাক আউট হয়ে যায়, আমি যদি মনে করেন যে সে ব্ল্যাক আউট হয়ে গেল, ওই পরিবার কিন্তু দেশে হারা হয়ে যায়। কার কাছে যাব, কি করবে, মানসিকভাবে কিন্তু ভেঙে পড়ে মানুষ। প্রথম হচ্ছে মানসিকভাবে ভেঙে পড়ে পরিবারটি, তারপরে তার যে অভিভাবকহীন হয়ে পড়ে, কোথায় যাবে। একজন ভুক্তভোগী বলতে পারে যে তার পরিবারের ভোগান্তিটা কেমন ছিল। তো সব মিলে আমি বলবো যে পিন্টু ভাইয়ের পরিবারের কি অবস্থা ছিল? অবস্থা তো, আমার ভাবি স্কুল শিক্ষক, তিনি এক জায়গায়, তার 2 বাচ্চা, বাবা জেলখানায়, কবে বের হবে তার কোনো নিশ্চয়তা নেই। টুকু ভাই, এই সব বিষয়গুলো নিয়ে কখনো কি মন খারাপ হতো না এক ধরনের মুক্তির নেশায় আসলে পাগল ছিলেন? আমার বাবা একটা কথা বলতেন আর কি, যখন সাঁতার কাটবা তখন পানি মাপবা না, তাহলে কিন্তু সাঁতরাতে পারবা না। যখন বিপদে পড়বা, বিপদ কত বড় ওইটা চিন্তা করা যাবে না, তাহলে বিপদ পাড়ি দেওয়া যাবে না। কাজেই আমাদের উপরে নির্যাতন নিপীড়ন আমি সবসময় আমাদের কর্মীদের বলতাম, আমার বাবার এই উদাহরণ। আমাদের পরিবারের প্রেক্ষাপটটা আসলেই ভিন্ন ছিল। এই ফ্যাসিস্ট সরকারের যে মূল যিনি, খুনি শেখ হাসিনা, আমাদেরকে অন্য চোখে দেখতেন তিনি। এটার কারণটা কি ছিল আসলে? আপনারা তো দুর্ধর্ষ কেউ ছিলেন না, মানে আমাদের ফ্যামিলির উপরে তার একটা কালো থাপা ছিল, যেটা বলবো আর কি। আমাদের পরিবারের কোনো ব্যবসা বাণিজ্য করা, মানে আমাদের সাথে রিলেটেড সকলেই এফেক্টেড হয়েছে। আমি মনে করবো যে আমাদের আত্মীয় স্বজন যারা, তারাও কিন্তু এফেক্টেড হয়েছে। মানে সাফারিং এর বাইরে আমি কার কথা বলবো যে এফেক্টেড হয় নাই? অনেকে ভয়ে আমাদের সাথে কথা বলতে চেত না। আমরাও যতদূর পারতাম চিন্তা করতাম যে আমার কারণে কেন আরেকজন এফেক্টেড হবো, আমরাও একটু করে চলতাম, তাদেরকে রিলিফ রাখার জন্য একটু এড়িয়ে চলার চেষ্টা করতাম। তো নিকট আত্মীয় যারা, বন্ধু বান্ধব, আমি মনে করব যে এত কিছুর পরেও আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা আমাদেরকে কিন্তু পাশে ছিল। কামরুজ্জামান সেলিম ভাই, সুলতান সালাউদ্দিন টুকু, তিনি তার অভিজ্ঞতার কথা বলছেন। তার অভিজ্ঞতা আসলে এত দীর্ঘ যে আমরা হয়তো আজকের এক অনুষ্ঠানের পুরোটা শুনতে পারবো না। তার গোটা পরিবার এক ধরনের সাফারিংসের মধ্য দিয়ে গেছে। অপরাধ তিনি বা তার পরিবারের পুরুষ সদস্যদের মধ্যে কয়েকজন বিএনপির রাজনীতির সাথে জড়িত। পরিবারের অন্যান্য সদস্যদের উপরে কি আইনশৃঙ্খলা বাহিনী কোনো নিপীড়ন বা নির্যাতন বা তাদেরকে আইন প্রয়োগের নামে হয়রানি করতে পারে কিনা? সুলতান সালাউদ্দিন টুকু ভাই এবং উনার গোটা পরিবারটাই আমার কাছে মনে হয়েছে ফেসিবাদ স্বৈরাচারী শেখ হাসিনার কাছে একটা আতঙ্কের রূপ। উনি বলছেন কেন উনি তো আতঙ্কগ্রস্ত হবার মতো তো উনি কখনো কিছু করেননি, আমরা শুনিনি। ফেসিবাদী হাসিনার আতঙ্ক, প্রধান আতঙ্ক ছিল বাংলাদেশে বেগম খালেদা জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বেগম খালেদা জিয়ার পরিবার, উনার 2 সন্তান। এই ফেসিবাদ কায়েমের লক্ষ্য নিয়ে উনি 111-এর সরকারের সঙ্গে আঁতাত করে, সেই আঁতাতের মধ্য দিয়ে 2008 সালের ডিসেম্বরে উনি নির্বাচন হয় এবং এই প্রহসনের নির্বাচনের মধ্য দিয়েই উনি ক্ষমতার সিংহাসনে আরোহণ করে। কোন কোন জায়গায় আইন লঙ্ঘন করেছে এবং একজন সুস্থ মানুষের বিরুদ্ধে 315টি মামলা, এটি আসলে আইন অনুমোদন করে কিনা, কখনোই না, সংবিধান অনুমোদন করে কিনা? আইন অনুমোদন করে না, সংবিধান অনুমোদন করে না। শারীরিক নির্যাতন, পরিবারের মানুষকে হেনস্থা করা, তার গণতান্ত্রিক অধিকার হরণ করা। একজন মানুষ লেখাপড়া করে এই দেশের নাগরিক হিসেবে সে তার ব্যবসা করার অধিকার আছে, চাকরি করার অধিকার আছে, সকল নাগরিক অধিকার সে এনজয় করার অধিকার আছে। কিন্তু রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ার কারণে, যে পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ বিলং করে, যে পরিবারের সদস্যরা নেতৃত্ব দেয় আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, সেই পরিবারটাকেই তারা আতঙ্ক এবং পরিবারের সদস্যদেরকে স্বৈরাচারের ফেসিবাদের প্রধান আতঙ্ক। ওরা যে কোনো সময় তার উৎখাতের কারণ হতে পারে। এত মামলা নেওয়ার অধিকার আইন শৃঙ্খলা বাহিনীর করারও অধিকার নাই। এগুলো কে বাদী হবে? এগুলো নিশ্চয়ই মিথ্যা মামলা। মিথ্যা মামলা যে করবে তার বিরুদ্ধে প্রতিটা মামলায় বাংলাদেশ দণ্ডবিধির 211 ধারায় বলা আছে, কেউ যদি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাহলে সেই যে ধারায় অপরাধ
ওইখানে 2 বছরের সাজার কথা বলা আছে। পাশাপাশি যে অভিযোগটা, মিথ্যা অভিযোগটা আনা হয়েছে, সেটা যদি খুনের অভিযোগ হয় তাহলে তার ফাঁসি দেওয়া উচিত, মানে যে বাদী হয়েছে। যে বাদী হয়েছে। এখন এই প্রতিটা মামলায় কিন্তু দেখবেন সরকারবাদী, ফৌজদারি মামলায় এখানে কোনো ব্যক্তি না, পুলিশ কর্মকর্তা হোক আর যেই হোক, রাষ্ট্র এই সমস্ত মিথ্যা মামলার দায় নিতে হবে। তাহলে কি যারা এই অভিযোগ এনেছে তাদেরও কি আপনার বক্তব্য অনুযায়ী মৃত্যুদণ্ড হওয়ার মতো অপরাধ তারা করেছে? অবশ্যই। সেক্ষেত্রে এই মুহূর্তে রাষ্ট্রের দায়িত্ব কিনা বা দায়িত্বের মধ্যে পড়ে কিনা বা দায় কিনা যে এই সকল মামলাগুলো যে মিথ্যা ছিল, এটি তো আসলে প্রমাণিত সত্য। এই দায়ে ওই সময় যারা দায়িত্বে ছিলেন বা যারা মামলার বাদী আছেন তাদেরকে বিচারের মুখোমুখি করার সুযোগ আছে কিনা, আইন সেই সুযোগ বা সেই দরজা খোলা রেখেছে কিনা? যত ফৌজদারি মামলা হয় সকল মামলাই রাষ্ট্রবাদী, এবং এই যে রাষ্ট্র ব্যবস্থা ছিল লাস্ট 16 ইয়ার্স, 2009 সালের জানুয়ারি মাস থেকে এই 5ই আগস্ট পর্যন্ত, গোটা রাষ্ট্র ব্যবস্থাটাই ছিল একটা ফেসিবাদী সরকারের অধীনে দেশের মানুষকে জিম্মি করে রেখে, দেশের 18 কোটি মানুষকে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে জিম্মি করে রেখে রাজনীতি, কথা বলার অধিকার কেড়ে নিয়ে, গণতন্ত্রকে হত্যা করে রাজনৈতিক নেতাদের উপর, যারা এই আদর্শে সংগ্রামে এই কর্মীদেরকে উজ্জীবিত করে নেতৃত্ব দেয়, তাদেরকে জেলে পুরে রিমান্ডের নামে নিপীড়ন, নির্যাতন করে তাদের প্রাণে হত্যা করার সমস্ত কৌশল তারা অবলম্বন করে, এবং তাদেরকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়া, পারিবারিকভাবে পঙ্গু করে দেওয়া, এইভাবে সকল কৌশল অবলম্বন করেছে। সবই বেআইনি, এবং এই সমস্ত বেআইনি কার্যক্রমের জন্য রাষ্ট্রের যে সরকার, এই সরকারের পুরা ব্যবস্থায় যারা জড়িত ছিল, ফেসিবাদের দূষর যারা ছিল, এই ফেসিবাদেরকে যারা সহযোগিতা করেছে, সমন্বয় করেছে, তাদের সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। টুকু ভাই, আমরা অনুষ্ঠানের শেষ দিকে, মানে আপনি তো আসলে আপনার নিপীড়নের স্মৃতি যদি বলতে হয় তাহলে অন্তত 4-5 দিন ধরে বলতে হবে। তারপরেও আসলে এই সব নিপীড়ন, নির্যাতন পরিবারকে তো আসলে কিছুই দিতে পারেননি এক জীবনে। আপনার পরিবারের অন্য সদস্যদের কি অভিমান ছিল এটি নিয়ে, না পরিবার আসলে ছায়ার মতো পাশে থেকেছে? দল আপনাকে কতটুকু সাপোর্ট দিয়েছিল? দল তো সাপোর্ট দিয়েছে, পরিবারও পরিবার তো সাপোর্ট দিয়েছে। আমার ওয়াইফ, আমার 2 মেয়ে 1 ছেলে, অবশ্যই তারা আমাকে সাপোর্ট করেছে। আমার তো ফিলিংস আছে যে বাবা তার বাচ্চার অধিকারটা কিন্তু আমি ঠিকভাবে দিতে পারিনি। ওয়াইফকে তার হাজবেন্ড হিসাবে আমার যা দেওয়ার কথা তা কিন্তু আমি দিতে পারিনি। এই ক্ষেত্রে আমার তো অপরাধ মনেই হয় যে এই জায়গায় হয়তো আমি অপরাধ বোধ কাজ করে, যে ওদেরকে কিন্তু ওদের যথার্থ যে অধিকার, সেই অধিকার কিন্তু আমরা যারা রাজনীতি করি তাদের পক্ষে দেওয়া সম্ভব না, এবং দিতেও পারি নাই। কোর্টে গিয়ে কিন্তু আমি আদালতে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে মাননীয় আদালত, আমার একটা কথা আছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, লেখাপড়া করেছি, রাজনীতি করেছি, আমি এই সমাজে বড় হয়েছি, আমার কি অপরাধ? আমার শরীরে অসংখ্য চিহ্ন আছে, আপনি পরীক্ষা করে দেখেন আমার উপরে নির্যাতন হয়েছে কিনা। যদি নির্যাতন হয়ে থাকে তাহলে আপনি এর বিচার করেন, আমাকে আর রিমান্ডে দিয়েন না। ফার্দার রিমান্ড চেয়েছে আরও 10 দিনের, আপনি এটা দেওয়ার আগে একবার বিবেচনা করে দেন আমার অবস্থাটা কি, আমি কতটা অসুস্থ। তারপরেও কিন্তু বিচারক কোনো কথা শুনে নাই, আমাকে আবার রিমান্ড দিছে। তো আইন বলতে এই শেখ হাসিনার আমলে, উনি শেখ হাসিনার আমলে কিছু ছিল? কেউ আইনের বিচার পেয়েছে? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের যেই বিচারক খালাস দিয়েছিল, অজস্র মামলা হ্যাঁ, মোতার হোসেন, সেই মোতার হোসেন দেশে থাকতে পারছে? প্রধান বিচারপতি সিনহা সাহেব দেশে থাকতে পারছে? একটা রায়ের অবজারভেশন দিয়েছে। আসলে শেষ প্রাণীটিও খাদ্য, তাই শেখ হাসিনার আমলে এটাই বাস্তবতা। আপনার উপরে যে নির্যাতন, নিপীড়ন হয়েছে, আপনি তো নিশ্চয়ই এর বিচার চান, এবং এই যে 3 শতাধিক মামলা আপনার বিরুদ্ধে এখনো ঝুলে আছে, অধিকাংশ মামলা এখনো আছে। আমরা শেষ করব ছোট্ট করে, আপনার চাওয়া কি আসলে? আমি চাই ভবিষ্যতে যাতে দেশের মানুষ এই রকম কোনো জঘন্যতম শাসকের জাতাকলে পিষ্ট না হয়। দেশটা যাতে একজন মানবিক, দেশপ্রেমিক শাসকের হাতে দেশ পরিচালিত হয়, এটাই চাই আমরা। গণতন্ত্রকে লালন করার মানসিকতা যারা ধারণ করে ওই রকম নেতৃত্ব চাই। যে কথা কখনো কাউকে বলেননি, যে ব্যথা কখনো প্রকাশ করতে পারেননি, বাট মাঝে মাঝে মনে হয়েছে যে এই কষ্টটুকু বলি, সেই কথাটা কি ছিল? আমি শুধু সর্বশেষ একটি কথাই বলবো
এই ধরনের শাসক যাতে আল্লাহ রাব্বুল আর না আলামিন ফেরে। বাংলাদেশে আর না ফিরে আনে। বাংলাদেশ যাতে একটি সাম্যতার ভিত্তিতে, সহমর্মিতার ভিত্তিতে সকলেই ঐক্যবদ্ধভাবে যাতে এই দেশটি পরিচালিত হয়, সকলের মধ্যে যাতে একটি সুন্দর সম্পর্ক নিয়ে, গণতান্ত্রিক মানসিকতা নিয়ে দেশ পরিচালিত হয়, এটি আমরা চাই। যে আমরাও প্রত্যাশা করি আর যেন কোনো সুলতান সালাউদ্দিন টুকুকে তার নিপীড়নের স্মৃতির কথা কোনো জায়গায় বলতে না হয়, সেটি আমাদেরও প্রত্যাশা। ধন্যবাদ সুলতান সালাউদ্দিন টুকু ভাই, ধন্যবাদ ব্যারিস্টার সেলিম, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, শেখ হাসিনা একালের একজন পুরনো স্বৈরাচার, যার মস্তিষ্কের ভেতর ছিল কেবলই ক্ষমতা। ক্ষমতায় টিকে থাকতে খুন গুম তার কাছে ছিল মামুলি ব্যাপার, যার অসংখ্য প্রমাণ তিনি রেখে গেছেন বিগত দিনগুলোতে। ৩১৫টি মামলা, অসংখ্য দিনের কারাবাস আর হিংস্র হাসিনার নির্যাতন নিপীড়নের পরও রাজপথে প্রবল শক্তিতে সক্রিয় যোদ্ধা। গত ৫ আগস্ট ছাত্র জনতার প্রবল প্রতিরোধের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পেছনে যার অবদান অস্বীকার করার কোনো উপায় নেই, তিনি আমাদের আজকের অতিথি, রাজপথের নিপীড়িত যোদ্ধা সুলতান সালাউদ্দিন টুকু। টুকু ভাইয়ের নিপীড়নের স্মৃতি হয়তো কোনোদিন ভুলবার নয়। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস নিপীড়নের স্মৃতি.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।